ফিরে আসার সময় মারে দেখি নাই, আমার একটাবার মন চায় আমার মারে দেখি। অনেকেই হাহুতাশ করেন অতীত সময়ের জন্য যে আমরা বোধহয় আগেই ভালো ছিলাম। আপনি চক্ষু বন্ধ করে ভাবেন যে তার স্ত্রী তখন রোজাদার স্ত্রী গোপালগঞ্জকে ধরে 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 তাদেরকে চাকরি দিয়ে প্রমোশন দিয়ে সব হত্যাগুলো তাদেরকে দিয়ে করানো হয়েছে। যারা আওয়ামী লীগের গণহত্যার সমর্থক না তাদেরকেও আপনি একটা স্পেস দেন। এই ফ্যাসিবাদের জন্মদাতা ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিএনপি যদি এখন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার কি ইচ্ছে 5 বছর থাকবে? সরকারের ভেতরে একটা সরকার আছে, বাংলাদেশে একটা অনিবার্য বিপ্লব হবেই হবে। আপনি যে যুদ্ধে নেমেছেন এই যুদ্ধটা অনেক কঠিন যুদ্ধ, তাদের নেতৃত্বে চূড়ান্ত একটা বিপ্লব ইনশাআল্লাহ হবেই। আমরা সেই চূড়ান্ত বিপ্লবের প্রস্তুতি নিচ্ছি। একটা বক্তব্য যেটা আমার কাছে মনে হয়েছে অত্যন্ত সাহসী এবং একই সাথে বেপরোয়াও আমি বলবো ডেফিনেটলি এই বক্তব্য, এবং পাশাপাশি এটা সেনানিবাস কেন্দ্রিক বক্তব্য ছিল। এত সাহসী বক্তব্য এর আগে আমি আসলে কারো কাছ থেকে শুনিনি, আমার চোখে পড়েনি। আপনি কোন একটা ঘটনার প্রেক্ষাপটে বলেছিলেন যে যদি ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের মানে ক্ষমতা দখলের কোনো চেষ্টা করা হয়, আমি আমার মতো করে বলছি, তাহলে মানুষ যেহেতু জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছে, সুতরাং মানুষ দরকার প্রয়োজনে ক্যান্টনমেন্টের ইট পর্যন্ত খুলে নিয়ে আসবে, এরকম একটা বক্তব্য ছিল আপনার। আজকে আমি যদি ভুল না বলে থাকি, যখন আমরা অনুষ্ঠানটা ধারণ করছি আজকে অথবা গতকালকে, আমাদের সেনাপ্রধান যিনি আছেন তিনি খুব চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, এবং এটা আপনি শুনেছেন নিশ্চয়ই, যে সেনানিবাস নিয়ে কিংবা সেনা সদস্যদেরকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করে তাদেরকে নিয়ে বলেছেন যে তারা সবাই আমাদের বাচ্চার বয়সী এবং তারা একসময় তাদের ভুল বুঝতে পারবে। এই বক্তব্য, দুইটা বক্তব্য নিয়ে আমি আসলে আপনার ওপিনিয়ন জেনেই শুরু করতে চাই। দেখেন, আমাদের সেনাবাহিনী নিয়ে অন্তত 4-5টা সিগনিফিকেন্ট বক্তব্য আছে এর আগেও, বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে যখন বিভিন্ন ভাবে উস্কে দেওয়া হচ্ছিল, অনেকে ক্যান্টনমেন্টের দিকে যাওয়া শুরু করছিলেন হাসনাত আব্দুল্লাহর একটা ইস্যু নিয়ে, তখন আমরাই এটা প্রতিবাদ করে আমরা বলেছি যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল হতে দেওয়া যাবে না। নিশ্চয়ই যে সেনাবাহিনীরা গুমের সাথে জড়িত ছিল, খুনের সাথে জড়িত ছিল, তাদেরকে বিচার করতে হবে, এবং ধরে ধরে বলেছি যে পিলখানা কমিশনের একদম সুস্পষ্ট যদি প্রতিবেদনটা আসে, এখানে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা ফেসে যাবেন। যদি গুম কমিশনেরটাও আসে তাহলে ফেসে যাবেন, কিন্তু এটা কি পুরো বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীর সমস্ত সেনাবাহিনী কর্মকর্তা না। তো আমাদের বক্তব্যটা খুব স্পেসিফিক যে যেই সেনাবাহিনী জনতার পক্ষে দাঁড়িয়েছিল বা দাঁড়াতে বাধ্য হয়েছিল, এখন যদি আরেকটা 111-এর মতো পায় তারা, তাদেরকে দিয়ে কেউ করায়, আর করালে অবশ্যই এটা ভারতীয় আধিপত্যবাদ করাবে, এটা আমরা জানি। কারণ ভারতীয় আধিপত্যবাদের এখনো শক্তিটা সেনাবাহিনীর মধ্যে একদম আগের মতোই আছে, এটা আমরা কিছু করতে পারি না। সেই প্রেক্ষাপটে বলেছি তারা যদি এই প্রচন্ড জনমতের বিরুদ্ধে গিয়ে যদি ওরকম একটা 111 করতে চায়, আর এই 111-কে মানুষ একদম ভারতীয় আধিপত্যবাদের সরাসরি আগ্রাসন হিসেবে মনে করবে, তাহলে জনগণ ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে। কিন্তু ফ্যাক্ট হলো যে এটা তারা যদি না করে, তাহলে সেই সেনাবাহিনীকে সম্মান করা, তাদেরকে প্রোটেক্ট করা, সেটাও বাংলাদেশের সেনাবাহিনী জনগণের সবচেয়ে বড় দায়িত্ব। আর সেনাবাহিনীর প্রধান যেটা বলেছেন, আই থিঙ্ক এটা গত কয়েকদিন ধরে আমাদের এনসিপির কিছু ভাই বন্ধুরা তারা কোট আনকোট সেনাবাহিনীর ব্যাপারে বিভিন্ন কিছুই বলছেন, পলিটিক্যাল বক্তব্য দিচ্ছেন, এটা তাদের ব্যাপার। এবং তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান, তিনি বাহিনীর প্রধান হিসেবে যে বক্তব্যটা দিয়েছেন একদমই ঠিক আছে, কারণ এর চেয়ে আর উনি কি বা বলতে পারেন, সেটা ঠিকই আছে। তো আমার ধারণা ওনার এই বক্তব্যের অ্যাড্রেসিংটা আমাদের এনসিপির সে সমস্ত ভাই বন্ধু যারা বিভিন্নভাবে বিভিন্ন কিছু বলবার চেষ্টা করছেন, তা আমার মনে হয় যে এটা সেটা ব্যাপারই গেছে। কিন্তু আমরা একটা মজার ব্যাপার আপনাকে বলি যে স্বাভাবিকভাবেই এনএসআই, ডিজিএফআই, বাংলাদেশের যত গোয়েন্দা সংস্থাগুলো আছে, এরা তো যারা বিভিন্ন অ্যাক্টিভিজম করে তাদের সাথে কথা বলে। তো ইনকিলাব মঞ্চ থেকে আমাদেরকেও একবার ডিজিএফআই তে দাওয়াত দেওয়া হয়েছিল, এনএসআই তে দাওয়াত দেওয়া হয়েছে, আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দাওয়াত দিলে আপনি কথা বলতে যাবেন, এটা তো ভদ্রতাই, আমরা গিয়েছি। তো আমাদেরকে বলছিল যে মানে আপনারা আসলে যে কাজটা করছেন আমাদের ব্যাপারে বিভিন্ন কিছু জিজ্ঞেস করছিল, তো ফান্ডের ব্যাপারে জিজ্ঞেস করছিল যে আপনারা কিভাবে কি ম্যানেজ করছেন। তো আমরা খুব মজা করে বলেছিলাম যে দেখেন, আমাদের ফান্ডে কোত্থেকে 20 টাকা ঢোকে আর কোত্থেকে 20 টাকা বের হয়, এইটা জানার আগে আপনারা জানেন। এইটা জেনেই বলছি যে আমরা শতভাগ ক্রাউড ফান্ডিং করি, এবং প্রতি মাস শেষে আমরা এখন পর্যন্ত নজির স্থাপন করেছি যে মানুষের কাছ থেকে টাকা তুলে সেটা প্রতি মাসে আবার ব্যাংক, বিকাশ সব স্টেটমেন্ট ওপেন করে দিই। তো আমাদের এটুকুন জায়গাটা নিশ্চিত করতে পেরেছি বলেই আমাদেরকে আসলে তারা অনারের সাথে দেখেন। এবং এটা আমরা বলি যে একটা সংবাদ সম্মেলনে আমরা সেনাবাহিনীর একটা আলোচনাকে ধরে প্রচুর সমালোচনা করেছি, করেই যখন টিভিতে ক্লিপটা এসেছে আমি ডিজিএফ এর একজন সিনিয়র কর্মকর্তাকে পাঠিয়ে বলেছি যে দেখেন আপনাদেরকে কি বলেছি। কারণ হলো আমি জানি অন্যতম মূলধারা গণমাধ্যমে দেখবেনি, সুতরাং আমিও পাঠিয়ে রাখি। তো আমাদের যেটা সুবিধা সেটা হলো এখন পর্যন্ত, ভবিষ্যতে কি হবে জানি না, আমরা আপনাদের কাছে দোয়া চাই যে এখন পর্যন্ত যেহেতু জানি বাংলাদেশের রাষ্ট্রীয় এজেন্সি তারা যত কর্মতৎপরতাই চালাবে, আমরা আমাদের অনিষ্টির ব্যাপারে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেহেতু শতভাগ নিশ্চিত, সুতরাং যে কোনো ব্যাপারে কথা বলতে আমরা ভয় পাই না। ইনকিলাব মঞ্চের জন্মটা হলো কিভাবে? ইনকিলাব মঞ্চের জন্মটা হয়েছে আমি আমাদের সেক্রেটারি আব্দুল্লাহ জাবের, আমরা 5 তারিখ পর্যন্ত একসাথে আন্দোলন করেছি একদম একই জায়গায়। তো 5 তারিখ রাতে আমরা সারা রাত যখন করে রাতে মন্দির পাহারা দিচ্ছিলাম, আমি জাবের, আমাদের আরো কিছু বন্ধুরা। তো মন্দির পাহারা দিতে দিতে মনে হচ্ছিল যে এখানে এত বড় ভারতীয় আধিপত্যবাদ এত বছর ধরে কায়েম হয়েছে, এবং আওয়ামী লীগের শুধু আইকনটা পালিয়েছে, বাকি সমস্ত হাজার হাজার কোটি টাকা প্রতিষ্ঠান তাদের রয়ে গেছে। এটা একটা সহজে এরকম ছেড়ে দিবে ব্যাপারটা এরকম না, বরং তারা পাল্টা কু করবে, প্রতি বিপ্লব করবার চেষ্টা করবে। তো আমাদের যেটা কাজ, যে আমরা সবসময় বলি যে আমাদের জীবনে সবার জীবনে একটা জায়গা থাকে না যে আমি এই জিনিসটা দেখছি, ওকে আমার জীবনে আর কিছু দেখার নাই। তো আমাদের বন্ধুদের মধ্যে আমরা ইনকিলাব মঞ্চ যারা করি আমাদের সবারই একই ফিলিং যে আমরা জুলাইয়ে শরীক হতে পেরেছি, আমাদের জীবনে সম্ভবত এর চেয়ে ভালো কোনো পর্ব আসবে না। সুতরাং আমাদের কাজ হলো এই জুলাইকে মানে অক্ষুণ্ণ রাখা, ইনসাফের সাথে, সততার সাথে। তারপর আমরা প্ল্যান করলাম যে কোনো ভাবে এটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা ভাবছিলাম বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য যে ফ্যাসিবাদ বিরোধী দল, তারা হয়তো প্রথম 15 দিন
শাহবাগে আরো বিভিন্ন জায়গায় প্রতিদিন একটা সাংস্কৃতিক জমায়েত করবে করে মানে এটাকে অক্ষুণ্ণ রাখা, ঐক্যবদ্ধ রাখা। কিন্তু সরকার গঠন বিভিন্ন প্রক্রিয়ার কারণে কোনো দলই আসলে ওইটাতে ফোকাস করতে পারে নাই। ফাঁকে দেখলাম ইসকন থেকে শুরু করে অন্যরা এই প্রথমে শুরু করলো মাইনরিটি কার্ড, তারপর ইসকন হঠাৎ করে শাহবাগে হাজার হাজার মানুষ জমা করে ফেললো, চট্টগ্রামে করলো। তো আমাদের মনে হচ্ছিল এখন তারা মাইনরিটি কার্ড নিয়ে সামনে আসবে, ভারত যেটা সবসময় করে বাংলাদেশে, একটা হলো মাইনরিটি কার্ডটা খেলে আর একটা হলো পার্বত্য চট্টগ্রাম। তো আমরা কোনোভাবে আর কুল করতে না পারি, আমরা বললাম না, আমরা আর কারোর জন্য বসে থাকবো না, আমরা নিজেরা দাঁড়াই। তো তারপরে আমার মনে আছে 5ই আগস্টের পরে 13ই আগস্ট সর্বপ্রথম আমরা শাহবাগে দাঁড়াই ইনকিলাব মঞ্চের ব্যানারে, যে এই যে গণহত্যার সাথে যে সমস্ত পুলিশ এবং আমরা জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, গণহত্যাকারী হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের ব্যবস্থা করতে হবে, এইরকম বেশ কিছু জনদাবি নিয়ে আমরা সেদিন দাঁড়াই। এবং আমার মনে আছে আমরা যখন প্রথমে দাঁড়াই জাদুঘরের সামনে, সেদিন আমরা 25-30 জন ছিলাম প্রথম একদম সকাল। তো যখন বললাম যে আরেকটু সামনে যাই, তো আমাদের ছোট ভাইরা একটু লজ্জা পাচ্ছিল যে 30-35 জনের একটা ক্রাউড রাস্তার সামনে যাবে, একটু লজ্জাও লাগছিল। সবার কাছে প্ল্যাকার্ড, আমি আর যাবে ফজর পর্যন্ত প্ল্যাকার্ড লিখেছি আমার বাসায়, মনে আছে যে কি কি লিখবো। ফজরের পরে আমরা ঘন্টাখানিক একটু বিশ্রাম নিয়ে তারপর বের হয়েছি। তো আমরা 30-35 জনের মতো। তো ওরা একটু ইতস্তত বোধ করছিল যে শাহবাগে দাঁড়াবে, লজ্জাও লাগতেছে, লোকজন কম। তখন আমার মনে আছে আমি বলেছিলাম যে দেখো মাথা গইনো না, মানে আমরা কয়জন সেইটা চিন্তা না করে আমরা কি বলতেছি, আমাদের প্ল্যাকার্ডে কি লেখা সেটা দেখো। এই দাবিতে যদি মানুষ না আসতে পারে সেটা তার লজ্জা, তার ব্যর্থতা। আমরা তো আমার নিজের কিছু চাচ্ছি না, সুতরাং আমাদেরকে দাঁড়াইতে পারতে হবে, একজন হলেও দাঁড়াইতে পারতে হবে। তো আমার মনে আছে আমরা প্রথম যখন দাঁড়ালাম ঘন্টা 3-4 পরে সেইটি শত শত মানুষের একটা অবস্থায় রূপ নিয়েছে এবং এরপর থেকে তো আমরা